রহিম। আজ থেকে আপনার edutubebd.com-এ এইচএসসি কেমিস্ট্রি সাবজেক্টের উপরে আমি আমার দ্বিতীয় ভিডিও ক্লাসটি দেখাবো। আমরা আমাদের দ্বিতীয় ভিডিও ক্লাসটি দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন থেকে দেখানো শুরু করব। গুণগত রসায়ন খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি থেকে অসংখ্য অবজেক্টিভের পাশাপাশি সৃজনশীল প্রশ্ন এসে থাকে। তো আমরা এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাসটি প্রথম অংশের উপর নিব। সর্বপ্রথম দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের অন্যতম একটি অংশ পরমাণুর মডেল পার্ট থেকে আমরা ফার্স্টে আলোচনা করব। পরমাণু মডেলের মধ্যে একটি অন্যতম পরমাণু মডেল হলো থমসনের পরমাণু মডেল। এই থমসনের পরমাণু মডেলের চিত্রটি আমরা দেখি। আমরা থমসনের পরমাণু মডেলটি দেখতে পাচ্ছি, যেটাকে থমসনস প্লাম পুডিং মডেল বলা হয়। থমসনের মতে পরমাণু সুষম ধনাত্মক তড়িতের একটি গোলক। এর ব্যাস প্রায় 10⁻8 সেন্টিমিটার। পুডিংয়ের ভেতরে কিশমিশ যেমন গাঁথা থাকে, তেমনি ইলেকট্রনগুলো গোলকের ধনাত্মক মেঘের মধ্যে সুসমঞ্জস্যভাবে আটকানো থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গোলক যার মধ্যে ইলেকট্রনগুলো রয়েছে। ইলেকট্রনগুলো দেখতে অনেকটা কিশমিশের মতো এবং পুরো গোলকটি একটি প্লাম পুডিংয়ের মতো। থমসনের মতে এ কারণে এটিকে প্লাম পুডিং মডেল বলা হতো। পরবর্তীতে রাদারফোর্ডের আলফা বিক্ষেপণ পরীক্ষার ফলাফলের সাথে থমসন মডেলের কোনো সঙ্গতি খুঁজে পাওয়া যায়নি, তাই এই মডেলটি খুব দুঃখজনকভাবে পরিত্যক্ত হয়। এই পরমাণুর এই মডেলটি প্রথম একটি মডেল হিসেবে পরিচিত থাকলেও পরবর্তীতে যে মডেলটি সাড়া পায় সেটি হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। আমরা সেটি একবার দেখে নিই। রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার উপর সিদ্ধান্ত করে তৈরি করা হয়। রাদারফোর্ডের পরমাণু মডেলটি খুবই গুরুত্বপূর্ণ একটি পরমাণু মডেল। এই কারণে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌরজগতের পরমাণু মডেল বলা হয়। পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয়। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। এই ভারী বস্তুকে পরমাণুর নিউক্লিয়াস বলা হয়। যেমন রাদারফোর্ডের পরমাণুর মডেলের মাধ্যমে আমরা জানতে পারি যে একটি পরমাণু সমস্ত ভর সম্পূর্ণভাবেই সেই নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রীভূত থাকে, আর কিন্তু সেই নিউক্লিয়াসটি আকারে অনেক ছোট। ঠিক যেমনি আমরা তুলনা করতে পারি একটি বড় ফুটবল মাঠের ভেতরে একটি মার্বেলের সাথে। যেমন একটি মার্বেল একটি বড় ফুটবল মাঠের তুলনায় অতি নগণ্য, ঠিক তেমনি সেই পরমাণুটির নিউক্লিয়াস সম্পূর্ণরূপে পুরো পরমাণুর জায়গার তুলনায় অত্যন্ত ছোট। রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা জানতে পারি পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সংখ্যা সমান সংখ্যক ঋণাত্মক চার্জ ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসকে পরিবেষ্টিত করে রাখে। এটিকে সৌরজগৎ মডেল বলা হয়। কেন বলা হয়? সৌরজগতে সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণুর ইলেকট্রনগুলো এর কেন্দ্রস্থ নিউক্লিয়াসের চারিদিকে সতত ঘূর্ণায়মান। ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের ও ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন সমূহের পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান, অর্থাৎ পরস্পরকে সমভার করে। সৌরজগতের সাথে সাদৃশ্য রেখে মডেলটি কল্পনা করা হয় বলে একে সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হয়। আমরা এবার রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা সম্পর্কে জেনে নিব। রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যার মধ্যে প্রথম সীমাবদ্ধটি হলো তার সেই সৌরজগৎ মডেলকে নিয়ে। সৌরমণ্ডলের গ্রহসমূহ সামগ্রিকভাবে চার্জবিহীন, ইলেকট্রনসমূহ ঋণাত্মক চার্জযুক্ত। সম্প্রতি দেখা যায় যে সৌরজগতের গ্রহ সাথে সূর্যের যে মহাকর্ষীয় বল বিদ্যমান এবং এরা চার্জ নিরপেক্ষ হলেও ইলেকট্রন এবং প্রোটন এরা চার্জযুক্ত এবং এরা সেই মহাকর্ষীয় এদের মধ্যে সেই মহাকর্ষীয় বল বিদ্যমান নেই। ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে কোনো চার্জযুক্ত বস্তু বা কোনো বৃত্তাকার পথে ঘুরলে তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে, তার আবর্তন চক্র কমতে থাকবে। সুতরাং এই ক্ষেত্রে ঋণাত্মক চার্জযুক্ত
ইলেকট্রন সমূহ ক্রমশ শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াসে প্রবেশ করবে, অথচ পরমাণু ক্রমাগত শক্তি বিকিরণ ইলেকট্রন সমূহের নিউক্লিয়াসে প্রবেশ কখনোই ঘটে না। এক্ষেত্রে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা দেখা যায়। এই মডেলের মাধ্যমে পরমাণুর বর্ণালী সম্পর্কে কোনো সুষ্ঠু ব্যাখ্যা দেওয়া যায় না। আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকৃতি আকার সম্বন্ধে রাদারফোর্ডের মডেল দেওয়া হয়। এসব সীমাবদ্ধতার কারণে পরবর্তীতে রাদারফোর্ড মডেলটিও গ্রহণযোগ্যতা পায় না। তাই এরপরে আমরা নিলস বোরের কক্ষপথের পরমাণুর মডেল সম্পর্কে ব্যাখ্যা করব। বোরের পরমাণু মডেল। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, চিত্রটি আগের তুলনায় একটু অন্যরকম। বোরের পরমাণু মডেল স্বীকার্যসমূহকে তিনটি ভাগে ভাগ করা যায়। নিউক্লিয়াসকে কেন্দ্র করে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মাঝখানে যে নিউক্লিয়াসটি রয়েছে সেটিকে কেন্দ্র করে চারিদিকে অনেকগুলো কক্ষপথ বিদ্যমান এবং এই কক্ষপথগুলোর মধ্যে ইলেকট্রনগুলো চাকরিকভাবে আবর্তমান থাকবে, অর্থাৎ ঘুরতে থাকবে। সাধারণ পদার্থবিদ্যার সব নিয়মেরা মেনে চলে। এগুলোকে স্থির কক্ষপথ অর্থাৎ শক্তি স্তর বলে। আমরা বোরের পরমাণু মডেল থেকে ইলেকট্রন কৌণিক ভরবেগের ধারণা করতে পারি। প্রতিটি স্থির কক্ষপথ বা শক্তি স্তর এই শর্ত দ্বারা নিয়োজিত হয় যে কক্ষপথসমূহে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর অখণ্ড গুণিতক হবে, অর্থাৎ mvr = nh/2π। m ইলেকট্রনের ভর, p ইলেকট্রনের সরলরৈখিক গতিবেগ, আর কক্ষপথের ব্যাসার্ধ, h প্ল্যাঙ্কের ধ্রুবক, n অখণ্ড সংখ্যা। পরবর্তী মডেলে স্বীকার্যটি পাই শক্তি শোষণ, বিকিরণ ও বর্ণালী সৃষ্টির ধারণা। যখন কোনো ইলেকট্রন একটি কক্ষপথ বা শক্তি স্তর হতে অন্য শক্তি স্তর বা কক্ষপথে লাফিয়ে চলে তখন ওই ইলেকট্রন দ্বারা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষিত বা বিকিরিত হয়। যখন উচ্চ শক্তি স্তর হতে নিম্ন শক্তি স্তরে লাফিয়ে চলে তখন শক্তির বিকিরণ এবং নিম্ন শক্তি স্তর হতে উচ্চ শক্তি স্তরে লাফিয়ে গেলে তখন শক্তির শোষণ ঘটে। যদি প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি E1, দ্বিতীয় কক্ষপথে E2 হয়, del E = E2 - 1 হবে। আমরা জানি del E = h। এভাবে আমরা বর্ণালী পাই। সো আমরা এর পূর্বে রাদারফোর্ডের পরমাণু মডেল দেখেছি, থমসনের পরমাণু মডেল দেখেছি এবং বোরের পরমাণু মডেল দেখেছি। বোরের পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা রয়েছে, এগুলো সম্পর্কে আমরা এখন ব্যাখ্যা করব। অনেকগুলো সীমাবদ্ধতার মধ্যে প্রথমত বোরের পরমাণু মডেল হাইড্রোজেন ও হাইড্রোজেন সদৃশ এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন সমূহের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু সমূহের বর্ণালী ব্যাখ্যা দিতে পারে। দ্বিতীয়ত, একটি শক্তি স্তর হতে অপর শক্তি স্তরে ইলেকট্রনের স্থানান্তর ঘটলে বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালীতে একটি করে রেখা সৃষ্টি হওয়ার কথা, কিন্তু হাইড্রোজেন ও অন্যান্য পরমাণু সমূহের আয়নের রেখা বর্ণালী অধিকতর সূক্ষ্ম যন্ত্র দ্বারা পরীক্ষণ করলে দেখা যায় প্রতিটি স্থানে কয়েকটি রেখা অবস্থান করছে। বোরের পরমাণু মডেলে এর কোনো ব্যাখ্যা নেই। বিজ্ঞানী সমরফিল্ড পরবর্তীতে ব্যাখ্যা দান করেন। এবং সর্বশেষে বোর মতবাদের সবচেয়ে বেশি সমালোচনা করা হয় হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে। বোর মতবাদে পরমাণু নির্দিষ্ট একই সময় ইলেকট্রনের অবস্থান তার গতিবেগ সুনির্দিষ্ট হয়েছে। বোর পরমাণু মতবাদের সীমাবদ্ধতা সত্ত্বেও একথা অনস্বীকার্য যে এই মতবাদ একটি বৈপ্লবিক মতবাদ যা পথের দিক নির্দেশনা করে। বোর পরমাণু মডেলের দুটি প্রধান বিষয় হলো পরমাণুতে বিভিন্ন শক্তি স্তর সময় ইলেকট্রনের স্থানান্তরের জন্য বিভিন্ন বিকিরণের সৃষ্টি ইত্যাদি। আমরা থমসনের পরমাণু মডেল দেখলাম, রাদারফোর্ডের পরমাণু মডেল দেখলাম এবং সর্বশেষে বোরের পরমাণু মডেল দেখলাম। এই গুণগত রসায়ন অধ্যায়টির একটি গুরুত্বপূর্ণ পার্ট থেকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন পেতে পারি। সাপোজ এই তিনটি পরমাণু মডেলকে যদি চিত্র দিয়ে দেওয়া হয়, চিত্র ক, চিত্র খ, চিত্র গ, পরবর্তীতে সেখান থেকে সৃজনশীল প্রশ্নের প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আমরা পেতে পারি। তাই এই তিনটি পরমাণু মডেল সম্পর্কে আমরা যথেষ্ট ধারণা রাখবো এবং স্পেশালি রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল আমরা খুব ভালোভাবে ধাতস্থ করব যাতে যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা দিতে পারি। আমরা গুণগত রসায়নের এর পরবর্তী চ্যাপ্টারে গুণগত রসায়নের পরবর্তী টপিকে চলে যাব, সেটি হলো কোয়ান্টাম সংখ্যা। পরমাণুর যে কোনো শক্তি স্তরে
বা উপশক্তি স্তরে একটি ইলেকট্রন অবস্থান সম্পূর্ণভাবে প্রকাশের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন। কোয়ান্টাম সংখ্যা হলো কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তরের আকার, পথের আকৃতি, কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্দেশক পরস্পর সম্পর্কযুক্ত 3টি রাশি। সর্বপ্রথম আমরা কোয়ান্টাম সংখ্যার একটি ডায়াগ্রাম দেখব, সেখানে 4টি ভাগে ভাগ করা যায়। আমরা প্রথমে প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা। প্রধান কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা হলো বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুর ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট বৃত্তাকার অরবিট বা শক্তি স্তরে আবর্তন করে। পরমাণুতে ইলেকট্রন সমূহের অরবিট বা প্রধান শক্তি স্তর সমূহের ক্রমিক সংখ্যাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। পরবর্তীতে আমরা দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা সংজ্ঞাটি জানব। পরমাণুতে ইলেকট্রন আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তি স্তরের নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তর বিভক্ত থাকে। একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের যে উপশক্তি স্তর রয়েছে তা প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অরবিটাল কোয়ান্টাম সংখ্যা বলা হয়ে থাকে। তৃতীয় কোয়ান্টাম সংখ্যাটি হলো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হলো চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালের ত্রিমাত্রিক দিক স্থিতি বা ওরিয়েন্টেশন ঘটে। পরমাণুর অরবিটালের ত্রিমাত্রিক দিক স্থিতি প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। এবং সর্বশেষ কোয়ান্টাম সংখ্যাটি হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। প্রতিটি ইলেকট্রন সর্বদা নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণন বা স্পিন গতি থাকে। ঘুরতে ঘুরতে ইলেকট্রন নিজের কক্ষপথে আবর্তন করে। স্পিন গতির কারণে প্রতিটি ইলেকট্রন একটি অতি ক্ষুদ্র চৌম্বক রূপে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। ইলেকট্রন স্পিন বর্ণনার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় এই কোয়ান্টাম সংখ্যাটাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তো আমরা একটি স্বাভাবিক ধারণা নিয়ে নিলাম কোয়ান্টাম সংখ্যার ব্যাপারে। এবার আমরা কোয়ান্টাম সংখ্যাগুলোর বিস্তারিত আলোচনা করব। 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে সর্বপ্রথম হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। পরমাণুতে ইলেকট্রন সমূহের বা প্রধান শক্তি স্তর সমূহের ক্রমিক সংখ্যাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। একে n দ্বারা প্রকাশ করা হয়। এখানে n সর্বদা পূর্ণ সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের শক্তি স্তর ও শক্তি স্তরের আকার নির্ণয় করা যায়। প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াস প্রধান স্তরের দূরত্ব আকার বৃদ্ধি পায়। প্রধান কোয়ান্টাম সংখ্যা বা অরবিট শক্তি স্তরের আকারও প্রকাশ করে। n = 1, 2, 3, 4 প্রভৃতি পূর্ণ সংখ্যা। বোর মতবাদ অনুসারে n = 1 হলে প্রথম শক্তি স্তর বা k শেল, n = 2 হলে দ্বিতীয় শক্তি স্তর l শেল, n = 3 হলে m শেল ইত্যাদিভাবে প্রধান কোয়ান্টাম সংখ্যা বাড়তে থাকে এবং নাম চেঞ্জ হতে থাকে। যে কোনো প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। এই 2n² এই কথাটি আমরা সবসময় মাথায় রাখবো, কারণ আমাদের বেশিরভাগ সময় বহু নির্বাচনী প্রশ্নে যদি কখনো একটি প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে বলা থাকে যেখানে সর্বোচ্চ কতটি ইলেকট্রন প্রবেশ করতে পারবে, তখন যাতে আমরা এই শর্টকাট মেথড প্রয়োগ করে সূত্রের সাহায্যে তাড়াতাড়ি অ্যান্সারটা বের করতে পারি। পরবর্তীতে হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। পরমাণুর নিউক্লিয়াস হতে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তি স্তরের নির্দিষ্ট উপশক্তি স্তরে বিভক্ত থাকে। কোনো একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরে যে উপশক্তি স্তরে উপস্থিত থাকে তা প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। একে l দ্বারা প্রকাশ করা হয়। l এর মান n-1 পর্যন্ত বিদ্যমান। l 0, 1, 2, 3 হলে উপশক্তি স্তরগুলোকে যথাক্রমে s, p, d, f বলা হয়। s, p, d, f হলো অরবিটাল। যেমন প্রধান শক্তি স্তর n = 1 এর জন্য l = 0, cos আমরা n-1 সূত্র ব্যবহার করছি। এভাবে n = 2 এর জন্য l এর মান 0 থেকে 1 হয়। প্রথমটির জন্য 1s, দ্বিতীয়টির জন্য 2s, ঠিক পরবর্তীটির জন্য 3s, 3p, 3d, cos l এর মান 2 পর্যন্ত হয়। এভাবে আমরা n এর মান যত উপশক্তি স্তরের সংখ্যা তত। যে কোনো উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 12 + 1। এর উপশক্তি স্তরের নামকরণের উৎস হলো গ্রুপ IA এর ক্ষার ধাতু সমূহের পারমাণবিক বর্ণালী সমূহের 4 শ্রেণীর বর্ণালী দেখা যায়। বিজ্ঞানীরা প্রাথমিক অবস্থায় তাদের তীক্ষ্ণ, প্রধান, প্রিন্সিপাল, পরিব্যাপ্ত বা ডিফিউজড, মৌলিক, ফান্ডামেন্টাল নামকরণ করে SPDF প্রতীক চিহ্নিত করেন এবং তাদের l এর মান যথাক্রমে 0, 1, 2, 3 নির্ধারিত করা হয়।
পরবর্তীতে আমরা দেখতে পাবো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে m দ্বারা প্রকাশ করা হয়। পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস ও কক্ষপথে ঋণাত্মক চার্জযুক্ত বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। একে m দ্বারা প্রকাশ করা হয়। m এর মান l এর উপর নির্ভরশীল, প্লাস l হতে 0 সহ মাইনাস l পর্যন্ত হতে পারে। সাপোজ s এর মান 0, তো 0 এর জন্য l ইকুয়ালস টু 0 হলেও m ইকুয়ালস টু 0 হবে। উপশক্তি স্তর p এর জন্য 1 হলে l ইকুয়ালস টু 1। সো m যেহেতু ধনাত্মক ও ঋণাত্মক দুটি মান নির্ভর করে 0 সহ, সেহেতু m এর জন্য তিনটি মান আসবে, যথাক্রমে 1, 0, -1। এভাবে d এর জন্য 7টি, f এর জন্য t এর জন্য 5টি, f এর জন্য 7টি। এভাবে আমরা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান পেতে পারি। উত্তেজিত অবস্থায় প্রধান শক্তি স্তরে অন্তর্ভুক্ত উপশক্তি স্তরগুলো কতগুলো উপস্তরে বিভক্ত হয়ে যায়, এগুলোকেই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলা হয়। m এর সম্ভাব্য মান 12+1। পরবর্তীতে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় নিজ অক্ষের চারিদিকে ঘুরতে থাকে। ইলেকট্রন নিজ অক্ষের উপর ডান দিকে বা বাম দিকে দুভাবে ঘুরতে থাকে, একটি আপ সাইড, একটি ডাউন সাইড। নিজ অক্ষের চতুর্দিকে ইলেকট্রন ঘূর্ণনের দিক প্রকাশকারী এই সংখ্যাকে স্পিন কোয়ান্টাম বলে। কেস দ্বারা প্রকাশ করা হয়, যেমন এর দুটি মান হলো +12 ও -12। প্রকৃত অর্থে m এর প্রতিটি মানের জন্য s এর মান +12 ও -12 হবে। সাধারণ নিয়ম হলো প্রতিটি অরবিটালের বিপরীত স্পিনের আপস্টার ডাউন ও ডাউনস্টার ডাউন মানযুক্ত দুটি ইলেকট্রন আবর্তন করতে পারে। আমরা এভাবে প্রত্যেকটি কোয়ান্টাম সংখ্যার বিস্তারিত আলোচনা পেলাম। এবার আমরা পরবর্তী পার্টে চলে যাব, সেটি হলো অরবিট ও অরবিটাল সম্পর্কে সম্পূর্ণরূপে পূর্ণ ধারণা। আমাদের মধ্যে অনেকেই আছে যারা অরবিট এবং অরবিটাল এই দুটো জিনিসকে মিলিয়ে ফেলেন, তো তাদের সুবিধার জন্যই আমরা একটি আলাদা পার্ট নিয়েছি অরবিট ও অরবিটালের ব্যাপারে। অরবিট ও অরবিটালের যে সংজ্ঞা সেটি হলো, অরবিট হলো বোরের পরমাণুবাদ অনুসারে পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের জন্য কতগুলো সুনির্দিষ্ট নির্ধারিত শক্তিস্তর বা কক্ষপথ বর্তমান থাকে। এদেরকে প্রধান শক্তি স্তর বলে। এই প্রধান শক্তি স্তরকেই অরবিট বলে। অর্থাৎ কোনো পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে যে সুনির্দিষ্ট বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো আবর্তন করে তাকেই অরবিট বলে। অন্যদিকে অরবিটাল পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াসের চারিপাশে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার অধিক সম্ভাবনা থাকে বা ঘনত্ব বেশি থাকে, প্রায় 95%, ওই অবস্থানকে অরবিটাল বলে। অরবিটালকে ইলেকট্রন মেঘের সদৃশ মনে করা হয়। অরবিট এবং অরবিটালের মধ্যকার পার্থক্য অনেক সময় অনুধাবন দেওয়া হয়ে থাকে, তখন আমরা এই সংজ্ঞা দুটোকে কেন্দ্র করে পার্থক্যগুলো নিরূপণ করব। তাছাড়া অরবিট হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা n, অরবিটালগুলো হলো l। অরবিটগুলোকে k, l, m, n, o ইত্যাদি দ্বারা চিহ্নিত করা হয় এবং অরবিটালগুলোকে s, p, d, f ইত্যাদি দ্বারা চিহ্নিত করা হয়। এভাবে আমরা অরবিট এবং অরবিটাল সম্পর্কে সম্পূর্ণরূপে ধারণা পেতে পারি এবং এর পার্থক্য সম্পর্কে সচেষ্ট থাকতে পারি। পরবর্তীতে আমরা নীতি পড়ব। তো এই নীতিগুলোর মধ্যে এটি হলো ইলেকট্রন বিন্যাস নীতি। বিভিন্ন রূপে ইলেকট্রন বিন্যাস করার জন্য যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন নীতি প্রণয়ন করে থাকেন, তার মধ্যে সবচেয়ে অন্যতম একটি গুরুত্বপূর্ণ নীতি হলো আউফবাউয়ের নীতি। আউফবাউয়ের নীতিটি হলো পরমাণুতে বিদ্যমান ইলেকট্রনগুলো প্রথমে নিম্নতম শক্তি স্তরে অরবিটাল পূর্ণ করবে এবং পরে ক্রমান্বয়ে উচ্চতর শক্তি স্তরে অরবিটাল পূর্ণ করতে থাকবে। আউফবাউয়ের জার্মান শব্দ হলো বিলিং আপ, অর্থাৎ উপরের দিকে অগ্রসর হওয়া। দুই বা ততোধিক অরবিটালের মধ্যে শক্তি হিসাবের ক্ষেত্র ব্যবহার করে অরবিটালের মান হিসাব করা যায়। উল্লেখ্য যে দুটি অরবিটালের মান একই হলে n এর মান কম সেটি অপেক্ষাকৃত অধিক শক্তিশালী অরবিটাল। s অরবিটালের জন্য l এর মান 0, p অরবিটালের জন্য 1, d এর জন্য 2, f এর জন্য l এর মান 3, 2p অরবিটালের জন্য n plus l equals to 2 plus 1 equals to 3। আউফবাউয়ের নীতি, আউফবাউ বোঝাতে চেয়েছেন যে সবচেয়ে কম শক্তি সম্পন্ন অরবিটালে যে কোনো ইলেকট্রন আগে প্রকাশ করবে। তো আমরা যখন আউফবাউয়ের নীতি অনুযায়ী যে কোনো ইলেকট্রন বিন্যাস করব, আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কোন শক্তি স্তরটি তুলনামূলক
কম শক্তি সম্পন্ন। কারণ অনেক সময় দেখা যায় যে এন এর মান কম বেশি হওয়ার কারণে এবং এল এর মান বেশি হওয়ার কারণে আলটিমেটলি এন এর মান অনুসারে না, এল এর মান অনুসারে না হয়ে এন এর মানে হয়। কারণ 3D ও 4S এ দেখা যায় যে 4S এর ক্ষেত্রে 3D তে আগে যাওয়ার কথা, কিন্তু 3D এর মান 3 প্লাস SPD, D এর মান হলো 2, 3 প্লাস 2 ইকুয়ালস টু 5। অপরদিকে 4S এ 4 প্লাস 0 ইকুয়ালস টু 4। তো 4S এ কেন আগে যাবে, কেন 3D তে যাবে না? স্বাভাবিক অবস্থায় 3D তে আগে যাওয়ার কথা, কারণ 4S এর মান 4, 3D এর মান 5। এই কারণেই 4S এ আগে যাবে। এই ভিত্তির উপর আউফবায়ের নীতি প্রকাশ করা হয়। এর পরবর্তীতে আমরা আউফবায়ের নীতির পরে পলির নীতিতে চলে যাব। পলির নীতিটি হলো একই পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। অর্থাৎ কোনো পরমাণুর দুটি ইলেকট্রনের 3টি কোয়ান্টাম সংখ্যা একই হলে চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। অর্থাৎ পলি বোঝাতে চেয়েছেন যে একটা পরমাণুর মধ্যে একটি ইলেকট্রনের জন্য কখনোই 4টি কোয়ান্টাম সংখ্যার মান এক হবে না, সর্বোচ্চ 3টি এক হতে পারে। অর্থাৎ তাদের পরিচয় 4টির ক্ষেত্রে কখনো এক হতে পারে না। আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি, হিলিয়ামের পরমাণুতে দুটি ইলেকট্রন বিদ্যমান। প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে n = 1, l = 0, m = 0, s = +12। ঠিক পরবর্তী ইলেকট্রনের জন্যই n, l, m এর মান একই হলেও s এর মান -12 হয়ে যায়। এটি পলির নীতির একটি উৎকৃষ্ট উদাহরণ। সর্বশেষ আমরা হুন্ডের নীতিতে চলে যাব। হুন্ডের নীতিটি হলো সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন প্রবেশের সময় যতক্ষণ পর্যন্ত অরবিটাল খালি থাকবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলো অযুগ্মভাবে অরবিটালে প্রবেশ করবে এবং এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হবে। অর্থাৎ হুন্ড বোঝাতে চেয়েছে যে এক একটি অরবিটালে সর্বপ্রথম ইলেকট্রনগুলো অযুগ্ম এবং একমুখী হয়ে প্রবেশ করবে এবং বাকি যেগুলো থাকবে পরবর্তীতে আস্তে আস্তে জোড়ায় জোড়ায় তার বিপরীতমুখী হয়ে প্রবেশ করতে থাকবে। অর্থাৎ কোনো অরবিটালে ইলেকট্রনগুলো প্রবেশের সময় আলাদা আলাদাভাবে ইলেকট্রন প্রবেশ করে, এক্ষেত্রে ইলেকট্রনগুলোর স্পিন একই হবে। ক্ষেত্রে হুন্ডের নীতির ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের সময় অবশ্যই বক্স বক্স বা ব্লক ব্লক আকারে ইলেকট্রনগুলো প্রবেশ করিয়ে করিয়ে ইলেকট্রন বিন্যাস করা হয়, যা আমরা গাণিতিক সমস্যায় দেখতে পাবো। তো আমরা গুণগত রসায়ন চ্যাপ্টারে রাদারফোর্ড বোরের পরমাণু মডেলের পাশাপাশি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা নিলাম এবং পরবর্তীতে কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়, ইলেকট্রন বিন্যাসের নীতি আমরা 3টি ভিন্ন বিজ্ঞানীর নীতির অনুযায়ী ব্যাখ্যা করলাম। এবং এখন আমরা গাণিতিক সমস্যার সমাধান সম্পর্কে আলোচনা করব। হুন্ড, আউফবাউ, পলি সংক্রান্ত সমস্যা। এখানে 3টি গাণিতিক সমস্যা দেওয়া আছে। আমরা প্রথম দুটি গাণিতিক সমস্যা সম্পর্কে আলোচনা করব এবং তৃতীয়টি শিক্ষার্থীদের নিজেদের প্র্যাকটিসের জন্যই দেওয়া আছে। তো আমরা এই গাণিতিক সমস্যা সমাধানের পূর্বে আমি কিছু কথা বলি সৃজনশীল কোশ্চেনের ব্যাপারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে খ নাম্বার বা গ নাম্বারের ক্ষেত্রে এই ইলেকট্রন বিন্যাস দেওয়া হয়ে থাকে। যেমন কপারে 23তম ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো, এটি খ নাম্বারে দেওয়া হয়ে থাকে। এবং গ নাম্বারের সময় দেওয়া থাকে 3d 4p 5s 3টি শক্তি স্তরের মধ্যে কোনটি সবার আগে কোনটিতে সবার পরে ইলেকট্রন প্রবেশ করবে, উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। তো আমরা আজকের এখন এভাবেই পরবর্তীতে আমরা এই গাণিতিক সমস্যা সমাধানগুলো দেখতে পাবো। তো গাণিতিক সমস্যা সমাধান আমরা শুরু করতে পারি। তো ফ্রেন্ডস, আমরা সবাই এখন আমাদের গাণিতিক সমস্যা সমাধানটা দেখতে পাবো। আমাদের প্রথম গাণিতিক সমস্যাটি ছিল কপারের 23তম ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয়। তো এই গাণিতিক সমস্যাটির মধ্যে আমাদের 3টি নীতি প্রয়োগ করতে হবে। তো 3টি নীতি প্রয়োগ করার আগে আমাদেরকে জানতে হবে যে কপারের পারমাণবিক সংখ্যা কত। কপারের পারমাণবিক সংখ্যা হলো 29 বা 29। তো আমরা একে প্রথমে আউফবায়ের নীতিতে ইলেকট্রন বিন্যাস করব।
তো আমরা যদি কি ইলেকট্রন বিন্যাস করি তা দেখা যাবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। তো আমরা এভাবে একটি ইলেকট্রন বিন্যাস করলাম সাধারণভাবে। দেন আমরা এর কোয়ান্টাম সংখ্যা মান, চারটি কোয়ান্টাম সংখ্যা মানে নির্ণয়ের জন্য আমাদের এই 3d10কে আলাদাভাবে হুন্ডের নীতির আকারে দেখাতে হবে, নাহলে আমরা বুঝতে পারবো না কোন ইলেকট্রনটির কথা বলা হয়েছে। তো আমরা যদি এখানে দেখতে পাই 18টি ইলেকট্রন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, তো পরবর্তীতে এর মধ্যেই 23তম ইলেকট্রন বিদ্যমান। তো আমরা যদি দেখি এখানে আমরা যদি এক অযুগ্ম ইলেকট্রনগুলো আগে বসিয়ে নিই, 19 20 21 22 23, অর্থাৎ এই ইলেকট্রনটির কথাই বলা হয়েছে এবং পরবর্তীতে 4s1-এর জন্য আমরা একটি অযুগ্ম ইলেকট্রন দিয়ে ফেলেছি। তো 23তম এই ইলেকট্রনটির জন্য আমরা ডাইরেক্ট লিখতে পারি যে n ইকুয়ালস টু 3 3, l ইকুয়ালস টু 2, কারণ এখানে এই 2 নম্বরে আছে, m ইকুয়ালস টু +2, কারণ অযুগ্ম ইলেকট্রন ফার্স্টে পজিটিভ ছিল, এবং s ইকুয়ালস টু +12, যেহেতু m ইকুয়ালস টু +2। তো আমরা এভাবে কপারের 23তম ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করতে পারি। তো এরকম কপারের 23তম ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান, এরকম যে কোনো পরমাণুর যে কোনো ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান দিতে পারে। এমনকি এভাবেও দিতে পারে, ক্রোমিয়ামের 29তম ইলেকট্রন সংখ্যার জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান লেখো, সিলভারের 12তম ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান লেখো, সোডিয়ামের 8তম ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান লেখো। সো আমাদেরকে মোটামুটি যেই জিনিসগুলো আয়ত্তে রাখতে হবে সেটি হলো বিভিন্ন পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং আউফবাউ, হুন্ড এবং পলের বর্জন নীতির থিওরিগুলো, যেগুলো যদি এই থিওরিগুলো আমরা আয়ত্তে রাখতে পারি এবং আমরা আমাদের কমন সেন্সগুলো অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা এরকম যে কোনো ধরনের কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো। সাধারণত এই কোয়েশ্চেনগুলো প্রয়োগমূলকে দেওয়া হয়ে থাকে। পরবর্তী গাণিতিক সমস্যায় আমরা চলে যাব। পরবর্তী গাণিতিক সমস্যাটি হলো 3d 4p 5s, এই তিনটি শক্তি স্তরে কোনটিতে সবার আগে এবং কোনটিতে সবার পরে ইলেকট্রন প্রবেশ করবে। কোশ্চেনটা একটু অন্যরকম, যে এখানে তিনটি দেওয়া, সাধারণত অনুধাবনের জন্য দুটি অরবিটালের কথা বলা হয়ে থাকে, কিন্তু এখানে তিনটি বলা হয়েছে। তো আমরা এটার অ্যান্সারটা দেখি। 3d এর জন্য n প্লাস এল ইকুয়ালস টু 3 + 2 = 5, 4p এর জন্য n প্লাস এল ইকুয়ালস টু 4 + 1 = 5, 5s এর জন্য n প্লাস এল ইকুয়ালস টু 5 + 0 = 5। সো ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই ভাববে যে এখানে সবগুলো n প্লাস এল এর মানই 5 আসছে। সো এখানে আমরা কিভাবে বুঝবো যে কোনটিতে সবার আগে বা কোনটিতে সবার পরে ইলেকট্রন প্রবেশ করবে? আসলে ব্যাপারটি হলো, যখন এরকম ফ্যাক্ট আসে যে সবগুলোর মান একই রকম, তখন আমাদেরকে দেখতে হবে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কোনটার কম। এখানে আমরা দেখতে পাচ্ছি 3d 4p 5s, এখানে 3 এর ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যার মান সবচেয়ে কম, তারপরে 4, তারপরে 5। সো আউফবাউয়ের নীতি অনুসারে যে কম শক্তি সম্পন্নতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, এবং যখন n প্লাস এল এর মান একই হবে, সেক্ষেত্রে অবশ্যই প্রধান কোয়ান্টাম সংখ্যার মান আমাদেরকে দেখতে হবে। যেহেতু এখানে 3 এর মান সবচেয়ে কম, তার মানে 3তে সবার আগে প্রবেশ করবে, 4 এর মান 5 এর চেয়ে কম, তারপর 4pতে প্রবেশ করবে, এবং সর্বশেষ 5s এর ক্ষেত্রে 5sে প্রবেশ করবে। তো ফ্রেন্ড, সবাই আমরা দেখতে পাচ্ছি যে আমরা দুটো গাণিতিক সমস্যা সমাধান এভাবে আমরা সলভ করতে পারি। তো আমাদের এর পরবর্তীতে এছাড়া আরেকটি গাণিতিক সমস্যা যেটি দেয়া থাকবে, তোমাদের প্র্যাকটিস করলে ভালো হবে। এবং এছাড়া এই গুণগত রসায়নের একটি গুরুত্বপূর্ণ পার্ট আমরা আলোচনা করলাম। পরবর্তীতে আমরা এই দ্বিতীয় পার্ট সম্পর্কে অবহিত থাকব, এবং সবাই প্রস্তুত থাকব। সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।